আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলার শেষ মূল্য গল্পের 2 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। হঠাৎ দেখি দরজা খুলে আম্মু ভেতরে প্রবেশ করলো। আমি আম্মুকে দেখে মাথা নিচু করে দিলাম। আম্মুকে এখন কি বা বলবো, তাই মাথা নিচু করে রাখা ছাড়া কিছুই করার নেই। আম্মু এসে আমার পাশে বসে খুব সুন্দর করে বলল, এসব করার কি দরকার ছিল? রূপা কি তোর নিজের বোন ছিল না? কিভাবে তুই তোর আপন বোনের সাথে এসব করতে পারলি? একবারও কি তোর বিবেকে বাধা দেয় নাই? বল কেন এমন করলি? তোকে আমার পেটে ধরেছিলাম, ঠিক সেই পেটে তোর বোনকেও ধরেছি। তাহলে একই মায়ের পেটের বোনের সাথে কিভাবে এই কাজ করতে গেলি? আমার কথা হলো, যে মেয়ে হোক না কেন তুই কেন এসব করবি? আমি কান্না করে আম্মুর দিকে তাকিয়ে বললাম, বিশ্বাস করো আম্মু, আমি এসব কিছু করি নাই। তোমার মেয়ে ওই পাভেলের সাথে। আম্মু আমার কথা না শুনেই তার পা থেকে জুতা খুলে আমার গালে মারতে মারতে বলল, তুই আমার ছেলে না, আমাকে আম্মু বলবি না। তোর মুখ থেকে আম্মু ডাক শুনতে আমার ঘৃণা হচ্ছে। মাঝে মাঝে এসব চিন্তা করলে আমার নিজের উপর ঘৃণা হয়। আমি কিভাবে এমন একটা সন্তান জন্ম দিলাম? এমন সন্তান দরকার হলে গর্ভাবস্থায় মারা যেত, তাও আমার কোনো আফসোস হতো না। এসব ভাবতেই আমার নিজের কাছে খারাপ লাগছে। আল্লাহ কেন আমাকে এমন ছেলে দিল? আম্মু আমাকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেল। আমি শুধু মাথা নিচু করে কান্না করছি। এছাড়া আজকে আমার কিছু করার নেই। আমার আম্মুও কিনা আমাকে বিশ্বাস করছে না। মন চাইছে চিৎকার করে কান্না করতে, কিন্তু তাও পারছি না। দুনিয়াটা স্বার্থে ঘেরা। সত্য মিথ্যা না দেখে সবাই ভুল বোঝে। চোখের সামনে যা দেখে তাই বিশ্বাস করে, অথচ কেউ তার ভেতরের কাহিনীটা দেখে না। এখানে থাকলে আমি বেঁচে থাকবো না এটা জানি। ওই পাভেল আমার পেছনে পড়ে থাকবেই। মাথা নিচু করেই বললাম, হয়তো আপনাকে আম্মু ডাকার অধিকার আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আমাকে আপনি বিশ্বাস করলেন না। একদিন সময় আসবে, তখন আপনি খুব আফসোস করবেন। আমার কথা আপনি মিলিয়ে নিয়েন। আজকে হয়তো সবাই আমার বিপরীতে আছে, একদিন আমারও সময় আসবে। ওই দিন আমি সবাইকে দেখিয়ে দেব, চোখের সামনে দেখা সবকিছুই সত্য হয় না, তার ভেতরে অনেক কিছুই লুকানো থাকে। আজকে হয়তো আমাকে কেউ বিশ্বাস করছে না। আম্মু কিছু বলছে না, শুধু চুপচাপ কান্না করছে। হঠাৎ কোথায় থেকে রূপা এসে বলল, আম্মু যে কিনা আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, আজকে তুমি তাকে সাপোর্ট করছো নাকি? তোমার মেয়ের জীবনের কোনো দাম নেই নাকি তোমার কাছে? ওর কথা কি তোমার বিশ্বাস হয়? তুমি কি পাগল হয়েছো? এরকম একটা অমানুষের সাথে তুমি কথা বলতেছো। ওর সাথে কথা বলাটাও আমাদের জন্য পাপের সমতুল্য। আম্মু হাত থেকে জুতাটা নিচে ফেলে বলল, সন্তান পেটে রেখেছিলাম, কিন্তু কে জানতো এমন কুলাঙ্গার সন্তান আমার ঘর থেকে জন্ম নিবে। যদি জানতাম তাহলে গলা টিপে হত্যা করে ফেলতাম। এমন সন্তান আমি কখনোই রাখতাম না। আম্মু যখন চলে যাবে তখন আমি আম্মুর পায়ে ধরে বললাম, সকাল থেকে আমি কিছু খাই নাই, খুব ক্ষুধা পেয়েছে আমার, আমাকে কিছু খেতে দিবেন প্লিজ। আমার না অনেক খিদা লেগেছে। আপনি তো জানেন ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারি না, আর কেউ না জানলে এটা তো আপনি জানেন। তখন হঠাৎ করে আমার অতীতের কথা মনে পড়ে গেল। সকালে ঘুম থেকে উঠতে চাইতাম না। আম্মু এসে আমার মাথায় হাত বুলিয়ে বলতো, রনি এখন ঘুম থেকে ওঠ, তোর জন্য তোর পছন্দের পিঠা বানিয়েছি, গরম গরম খেতে হবে, তাড়াতাড়ি ওঠ। খেতে না চাইলেও আম্মু জোর করে আমাকে খাইয়ে দিত। কখনো ক্ষুধার জ্বালা আমাকে বুঝতে দিত না। কখনো কখনো এমনও হয়েছে আমি না খেয়ে রাতে ঘুমিয়ে যেতাম। আম্মু আমাকে ঘুম থেকে তুলে হলেও খাইয়ে দিত। আমার সামনে সব সময় খাবার রেডি থাকতো। আমি কি খাবো না খাবো, কি পছন্দ করি কি অপছন্দ করি, সবকিছুই আমি বলার আগে হাজির হয়ে যেত। কিন্তু আজকে আমি না খেয়ে এভাবে অসহায়ের মতো পড়ে আছি। একটা বারও কি তাদের মনে পড়লো না আমার কথা? আমিও তো একটা মানুষ। এটা মনে আসলো না যে একটা মানুষ তো আছে। মানুষ কুকুরের জন্য হলেও তো একটা হাড্ডি দেয়। আমাকে তো চাইলে এক গ্লাস পানি হলেও দিতে পারতো, কিন্তু সেটাও দিল না। তারা শুধু তাদেরটাই দেখলো, আমারটা দেখলো না। কথাগুলো ভাবছি আর আমি পা ধরে শুধু কান্না করে বলছি, আমাকে একটু খাবার দেন, ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। রূপা আম্মুর হাত ধরে বলল, দেখো কেমন কুকুরের মতো তোমার পায়ে পড়ে খাবার চাইছে। আসলেই ও তো কুকুরের থেকেও অধম, কিন্তু ওকে খাবার দেওয়া যাবে না, মরে গেলে যাবে। আম্মু আমাকে সাথে সাথে লাথি মেরে দূরে ফেলে দিয়ে বলল, তুই আমার পা ধরবি না, আর তোকে কেউ খাবার দিবে না। আজকে থেকে তুই না খেয়েই মরবি এখানে পড়ে, তাতে আমার কিছু যায় আসে না। এমন কুলাঙ্গার ছেলেকে আমি খাবার দিব এটা কখনো হতে পারে না। আমি আম্মুর লাথি খেয়ে দূরে পড়ে গেলাম। শেষ মুহূর্তে আমার আম্মুও আমার সাথে এমনটা করলো। আসলে দুনিয়াটা বড়ই অদ্ভুত। এই জীবনে সবচাইতে ভালোবাসার মানুষটাই তো মা। সেও আমাকে এভাবে ভুল বুঝলো। আমার জন্য কি একটুও মায়া হয় না তার? আম্মু রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, রূপা ওকে বল এই বাসা থেকে চলে যেতে, এখানে ওর কোনো জায়গা নেই। ওকে তো আমরা ত্যায্যপুত্র করে দিয়েছি, ওর সাথে আমাদের পরিবারের কোনো সম্পর্ক নেই। আর এরকম একটা অমানুষ আমাদের বাসায় থাকতে পারে না।
না জানি কোন দিন আমার অন্য মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ে। অমানুষদের উপর তো আর কোনো বিশ্বাস নেই, তারা সময় পেলে যে কারো ক্ষতি করতে পারে। তাই আমি চাই না আমার মেয়েদের ইজ্জতের উপর এই কুলাঙ্গারটা ঝাঁপিয়ে পড়ুক। রূপা উত্তর দিল, আম্মু, ওকে এই বাসার চাকর হিসেবে রাখা হয়েছে, আর আজকে থেকে ও এই বাসার সমস্ত কাজকর্ম করবে। ওকে উচিত শিক্ষা দিতে হবে না? রূপা মনে মনে ভাবছে, তোকে তিলে তিলে আমি শেষ করব। তুই কি ভেবেছিলি তোকে এমনি এমনি ছেড়ে দিব? তোকে তো কখনোই ছাড়বো না তোর উচিত শিক্ষা হওয়া পর্যন্ত। আমার অনেক খুশি লাগতেছে তোকে এভাবে কষ্ট দিতে পেরে। বারবার বলেছিলাম আমাদের সাথে লাগিস না, কিন্তু তাও তুই আমাদের সাথে লাগতে গিয়েছিস। এখন দেখ কেমন লাগে। এই কথা বলে রূপা রুমের দরজা বন্ধ করে চলে গেল। আমি রুমের এক কোনায় চুপচাপ নিচে শুয়ে আছি। উঠে যে দাঁড়াবো সেই শক্তিটুকুও আমার শরীরে নেই। তবে একটা জিনিস আমি খুব ভালো করেই বুঝতে পারছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই বাসা ছেড়ে পালাতে হবে, না হলে ওরা আমার পিছু ছাড়বে না। যে করেই হোক না কেন এখান থেকে আমাকে যেতেই হবে, তা না হলে আমি না খেয়ে এখানেই মরে যাব। আর আমি মরে গেলে আমার উপর যে অপবাদ দেওয়া হয়েছে এর সত্যিটা কিভাবে প্রকাশ হবে? আমি আল্লাহর কাছে এই সত্যটা প্রকাশ হওয়া পর্যন্ত হায়াত চাই। আমি যেন এর শেষ দেখে মরতে পারি। যারা আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছে তাদের আমি নিজ হাতে শাস্তি দিতে পারি। আল্লাহর কাছে শুধু এটাই চাওয়া। আমি জানি আমি কোনো ভুল করিনি, আর সত্যকে যারা মিথ্যা বানিয়েছে আল্লাহ তাদের হয়তো আজকে ছেড়ে দিয়েছে, কিন্তু একদিন ওদের ঠিকই ধরবে। ওই দিন আর বাঁচার রাস্তা থাকবে না। আর আমি সেই দিনের অপেক্ষায় আছি। যে করেই হোক এখন আমাকে এখান থেকে বের হতে হবে। এই কুত্তার বাচ্চা, উঠে কিছু খেয়ে নে, না হলে তো তুই আবার মারা যাবি। তুই যদি মরে যাস তাহলে তোকে কিভাবে শাস্তি দিব? তাহলে তো মজা এখানেই শেষ হয়ে যাবে। তোর এভাবে কষ্ট দেখে খুব ভালো লাগতেছে আমার। তোকে কুকুরের মতো খাওয়াবো আর গাধার মতো সব কাজ করাবো। সামনে তাকিয়ে দেখি পাভেল দাঁড়িয়ে আছে। তবে নিচে কিছু খাবার দেখে আমি খাবারের প্লেটটা হাতে নিয়ে খেতে লাগলাম। এতটাই ক্ষুধা লেগেছে যে এখন আমি সামনে যা পাই তাই খেতে পারবো, সেটা যেমনই হোক না কেন। ক্ষুধার জ্বালা বড় জ্বালা। ক্ষুধায় পড়লে মানুষ ডাস্টবিনের খাবারও খেতে পারে। এখন বুঝতে পারছি যারা অসহায় তাদের কেমন লাগে, যারা একবেলা খাবার পেলে আরেক বেলা পায় না তাদের কেমন লাগে। আমার সামনে এখন কি রকম খাবার দিয়েছে আমি সেটাও জানি না। খাবার থেকে গন্ধ আসছে, কিন্তু সেটাও আমার কাছে গন্ধ মনে হচ্ছে না। এতটাই ক্ষুধা লেগেছে আমার। এখন সামনে যেটা পেয়েছি সেটা খাওয়া শুরু করে দিয়েছি। তবে ভাতের মাঝে কোনো তরকারি নাই। লাল টুকটুকে কতগুলো মরিচের গুঁড়া দেওয়া আছে। মানুষ কিভাবে পারে এতটা নিচে নামতে? সারাদিনে এইমাত্র খাবার দিল, তাও আবার এমন। এক লোকমা ভাত মুখের ভেতরে যেতেই মনে হলো যেন আমার মুখ সহ কলিজাটা পুড়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে পানি পানি বলে চিৎকার করতে লাগলাম। পাভেল আমার সামনে একটা গ্লাস এগিয়ে দিল, আর সেই গ্লাসের পানি মুখে দিতেই বুঝলাম এখানেও মরিচের গুঁড়া মিশিয়ে দেওয়া হয়েছে। যখন আমি চিৎকার দিব তখন পাভেল আমার মুখ চেপে গ্লাসটা নিয়ে সমস্ত পানিটুকু আমার মুখের উপর ফেলে দিল, যার কারণে আমার চোখ মুখ সবকিছু যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না। পাভেল পাশ থেকে একটা কাপড় নিয়ে আমার মুখ বেঁধে দিয়ে বলল, একদম চিৎকার করবি না। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর ছোট বোনকেও ছাড়বো না। আর যদি চুপচাপ থাকিস এবং কাউকে কিছু না বলিস আমি তোর ছোট বোনকে কিছু করব না। এখন তোর ইচ্ছা, তুই চিৎকার করবি নাকি চুপচাপ থাকবি। আমি চোখ বন্ধ করে শুধু কান্না করছি আর মরিচের ঝাল সহ্য করছি। আমার মা বাবা আমার উপরে কখনো একটা ফুলের টোকা পর্যন্ত দেয় নাই, আর আজকে সবাই আমার সাথে এতটা বাজে ব্যবহার করছে। মুখের বাঁধন খুলে সামনে থাকা খাবার হাতে নিয়ে খেতে লাগলাম। আজকে আমাকে বেঁচে থাকার লড়াই করতে হচ্ছে। আমি যদি মারা যাই তাহলে এদের উচিত শিক্ষা দিতে পারবো না, এজন্য আমাকে বেঁচে থাকতে হবে। যতই খাবার খাচ্ছি ততই যেন চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে। চোখগুলো একদম লাল হয়ে গেছে। পাভেল চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে আর টিটকারি করে বলছে যে ছেলে কিনা মাছ মাংস ছাড়া ভাতই খেত না, আজকে তাকে কাঁচামরিচের গুঁড়া মিশিয়ে ভাত খেতে হচ্ছে। বিষয়টা খুব হাস্যকর, তাই না? আমি হাসবো না কান্না করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আমার ছোট বোন মিষ্টি রুমের ভেতরে ঢুকতে ঢুকতে বলল, পাভেল ভাইয়া এখানে কি করো? সাথে সাথে মিষ্টি আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আমার অবস্থা এতটাই খারাপ যে যে কেউ আমাকে দেখলে এখন পাগল বলবে। পাভেল হাসতে হাসতে বলল, যতই হোক এক মায়ের পেটের বোন, দরদ তো লাগবেই। আমি কান্না করতে করতেই বললাম, কেন তুই আমার পরিবারের সাথে এসব করছিস? তোরা দুই ভাই কি চাস আমাদের কাছে? পাভেল আমার পাশে বসে বলল, কি আর চাইবো? আমার বাবার এতটাও সম্পত্তি নাই যতটা তোর নামে আছে। এখন তো তোর বাবার কোনো ছেলে নাই, এজন্য সবকিছু আমরা দুই ভাই পাবো। তোকে তো ত্যায্যপুত্র করেই দিয়েছে। এর ফাঁকে শুধু তোর বোনের সাথে একটু এনজয় করে নিলাম। তবে এখানে আমাদের কোনো দোষ ছিল না। তোকে আমরা দুই ভাই মারবো এটা আমরা আগে থেকেই চিন্তা ভাবনা করে রেখেছি।
কিন্তু কে জানে তোর বোন আমাদের দুই ভাইকে কাছে টানবে। আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করে দিলাম। এখন এক ঢিলে দুই পাখি শিকার করেছি। বিষয়টা খুব ভালো, তাই না? আমি কোনো মতে এক কোনায় গিয়ে হেলান দিয়ে পাভেলের দিকে তাকিয়ে বললাম, তুই এক কাজ কর, আমাকে মেরে ফেল, তাহলে তুই বেঁচে যাবি। না হলে আমি যদি বেঁচে যাই তোকে সহজে ছাড়বো না, তোর কলিজা বের করে তোকে দেখাবো নিজ হাতে। পাভেল হাসতে হাসতে বলল, তুই আবার আমার কি করবি? আর তাছাড়া তুই তো এই বাসা থেকে বের হতেই পারবি না। সেই সুযোগ তোকে দিলে তো তুই এখানে থেকে আমাদের দেওয়া যন্ত্রণায় একসময় আত্মহত্যা করবি। তোকে মেরে ফেলতাম, কিন্তু তোকে দেখে আমার এখন মায়া হচ্ছে। কি আর করব, চাচাতো ভাই তুই আমার। এখন আমি গেলাম, রাতের জন্য কিছু কেনাকাটা করতে হবে। আজকে রাতে তো তোর বোনের সাথে আমি, কি মজাটাই না হবে। পাভেল এই কথাগুলো বলে চলে গেল। আমি চুপচাপ বসে আছি। আমি এখন বুঝতে পারছি ওরা দুই ভাই যে কতটা জঘন্য হতে পারে। কখন যে আমার চোখটা লেগে গেল বুঝতে পারি নাই। ঘুম ভাঙলো কাজের মেয়ের ডাকে। আমার ঘুম ভাঙতে দেখে কাজের মেয়ে বলল, ভাইজান বড় সাহেব আপনাকে ডাকছে। আমি বললাম, তুমি যাও, আমি আসছি। কাজের মেয়েটা শুধু প্রশ্ন করলো, ভাইজান আপনার এই অবস্থা কিভাবে হয়েছে? আমি বললাম, আমাকে ভাইজান বলবে না, না হলে তোমার চাকরি থাকবে না। আর আমার কপালের জন্য আমার এই অবস্থা হয়েছে। কাজের মেয়েটা আর কোনো প্রশ্ন না করে চলে গেল। আমি দাঁড়িয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। আমার এখন সবার কথা মানতে হবে, না হলে ওরা আমার উপর আরো বেশি অত্যাচার করবে। কাজের মেয়ের কথা মতো বাহিরে গেলাম। গিয়ে দেখি বাবা একটা চেয়ারে বসে নিউজ পেপার পড়ছে। বাবা আমাকে দেখে জোরে কাজের মেয়েটাকে বলল, ওকে বল টেবিল পরিষ্কার করতে, আর আজকে থেকে ও সব কাজ করবে। তুমি শুধু বুঝিয়ে দিবে কিভাবে কি করতে হবে, তোমার কোনো কাজ করা লাগবে না। শুধু ওকে বলবে কিভাবে কোন কাজ করতে হবে, বুঝেছো? কাজের মেয়েটা বাবার কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু স্যার ভাইজান তো। বাবা জোরে ধমক দিয়ে বলল, তোমাকে যেটা বললাম সেটা করবে, এত বেশি বুঝো কেন? আমার জন্য কাজের মেয়েটার চাকরি চলে যাক, আমি এটা চাই না। এজন্য বাবার কথা মতো টেবিল পরিষ্কার করতে লাগলাম। জীবনে কখনো এক জায়গা থেকে অন্য জায়গায় একটা খাবারের প্লেট সরিয়ে দেখি নাই, আর আজকে আমাকে এসব করতে হচ্ছে। আমি টেবিল পরিষ্কার করছি আর দূর থেকে সবাই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। টেবিল পরিষ্কার করার পর কিচেনে চলে গেলাম। কাজের মেয়েটা ভয়ে আমাকে বলল, আপনি দাঁড়িয়ে থাকেন, আমি সবকিছু করছি। আমি জানি না উনি আপনার উপর কেন এভাবে রেগে আছে, আপনি তো জীবনে এসব কাজ করেন নাই। কাজের মেয়ের কথা আমি আটকে বললাম, আমার কপালে ছিল এসব, এখন বলো আমাকে কি করতে হবে। আর একটা কথা শোনো, এই পরিবারের সবাই আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। এই বাসায় আমার কোনো দাম নেই, আমাকে এখানে গোলামের মতো রাখা হয়েছে। আমার থেকে তোমার এখানে বেশি দাম আছে। কাজের মেয়ে বলল, কিন্তু এসব কেন ভাইজান? আমি বললাম, তুমি বাহিরের মেয়ে, এত কিছু জেনে তোমার লাভ নেই। আমি আমার মতো রান্না করতে লাগলাম। কখনো রান্না করি নাই। হঠাৎ করে গরম পাতিল ধরতে গিয়ে হাত অনেকটাই পুড়ে গেল। কাজের মেয়েটা বলল, এতটা হাত পুড়ে ফেলেছেন? আমি আগেই বলেছিলাম আপনি এসব পারবেন না, আপনি রুমে যান, আমি সব কিছু সামলে নিব। আমি বললাম, কিন্তু? মেয়েটা বলল, আরে যান, আপনি এসব পারবেন না, আমি সব কিছু দেখে নিব। তবে ধীরে ধীরে রুমে যাবেন, কেউ যেন জানতে না পারে আপনি রুমের ভেতরে আছেন। সবাই মনে করবে আপনি আমার সাথে কিচেনে আছেন। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, ধন্যবাদ তোমাকে। আমি চুপচাপ রুমে চলে গেলাম। আমি রুমে চলে যাওয়ার কিছুক্ষণ পর আমার ছোট বোন মিষ্টি হাতে করে একটা মলম নিয়ে আমার রুমের ভেতরে ঢুকলো। কোনো কথা না বলে আমার হাত ধরে হঠাৎ মলম লাগাতে লাগলো। হঠাৎ করে আমার মনে হলো, আমার রুমে তো আমি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম। আমি আমার রুমের ভেতরে ক্যামেরা এজন্যই লাগিয়েছি, অনেক সময় আমাদের বাসার সবাই যখন কোনো জায়গায় বেড়াতে যায়, তখন আমি আমার সমস্ত বন্ধু বান্ধব এনে আমরা রাতে সবাই মিলে রুমে পার্টি করি। আর ড্রিঙ্কস করতে করতে কখন যে আমরা মাতাল হয়ে যাই নিজেরাও বলতে পারি না। এজন্য রুমে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম, যেন দেখতে পারি রাতে আমরা কি কি করেছিলাম। আর সবাই এসব দেখে মজা নিতাম। উপরের ক্যামেরাটা দেখেই অজান্তেই একটা হাসি এসে গেল মুখে। মিষ্টি আমার হাতে মলম লাগিয়ে যেই উঠে চলে যাবে, তখন আমি বললাম, আজকে রাতে আমি তোদের ছেড়ে অনেক দূরে চলে যাব। জানি না আর কখনো আসবো কিনা। আমাকে তো সবাই পরিবার থেকে আলাদা করে দিয়েছে, এখন আমি তোদের কিছু না। শেষ একটা অনুরোধ আমার, বড় ভাই হয়ে বলছি, তুই আমাকে বিশ্বাস কর। মাত্র 10 মিনিট সময় এখানে দাঁড়া, আমি তোকে সবকিছু সত্যি বলছি। মিষ্টি আমার দিকে কান্না দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই আর কি বলবি? তুই কিভাবে? আমি ওকে আর কোনো কথা না বলতে দিয়ে হাত দিয়ে ক্যামেরার দিকে ইশারা করে বললাম, বিশ্বাস কর আমি কিছু করি নাই। যা করেছে আমার বড় বোন আর আমার আপন চাচাতো 2 ভাই।
আমার ক্যামেরায় হয়তো এসব রেকর্ড করা আছে, তুই আমাকে একটু সাহায্য কর, তাহলে দেখতে পারবি। মিষ্টি আমার দিকে তাকিয়ে কিছু বলল না। আমার কথা মতো ও কম্পিউটার ওপেন করে ভিডিওটা খুঁজতে লাগলো, আর অবশেষে মিষ্টি সেই ভিডিওটা পেয়ে গেল। ভিডিও দেখে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে, রাগে আমার চোখ মুখ লাল হয়ে গেছে। মিষ্টিকে সরিয়ে কম্পিউটার নিয়ে ভিডিওটা আমার ফোনে রেখে ওইটা ডিলিট করে দিলাম। মিষ্টির দিকে তাকিয়ে বললাম, এখন তো তুই আমাকে। মিষ্টি আমাকে আর কিছু বলতে না দিয়ে দরজা বন্ধ করে এসে আমার পায়ে পড়ে কান্না করতে করতে বলল, ভাই তুই আমাকে মাফ করে দে, আমি তোকে বিশ্বাস করি নাই, তোকে সবাই মিলে কত অপমান করেছে, তুই আমাকে প্লিজ মাফ করে দে। মিষ্টিকে নিচ থেকে তুলে বললাম, তুই আমার আদরের একমাত্র বোন, তোর মাফ চাইতে হবে না। আর আমাকে যে পরিস্থিতিতে ওরা ফেলেছে সেখানে সবাই ওদের কথা বিশ্বাস করবে। মিষ্টি বলল, তুই এখন এই ভিডিওটা আমাকে দে, আমি এটা দেখিয়ে প্রমাণ করে দিব আমার ভাই কিছু করে নাই। আর রূপা আপু কিভাবে এটা করলো, ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ফোনটা হাতে নিয়ে মিষ্টির সামনে ভিডিওটা ডিলিট করে দিয়ে বললাম, যেখানে বাবা মা আমাকে বিশ্বাস করে নাই সেখানে এই ভিডিও দেখিয়ে লাভ কি? মিষ্টি বলল, এটা কি করলি ভাই, এই ভিডিওটা দিয়েই তো। আমি বললাম, এটা দেখালে কি হবে, ওরা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে, আর তুইও আমাকে ভাই বলিস না। মিষ্টি বলল, ভাই এভাবে বলিস না, তুই আমার একমাত্র ভাই, তুই ছাড়া আমার কে আছে বল। আমি মিষ্টির কপালে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, রূপা কিভাবে আমার উপর এমন অপবাদ দিতে পারলো বল, ও তো আমার বড় বোন তাই না? মিষ্টি বলল, রূপা আপু যে এতটা নষ্ট হয়ে যাবে এটা আমরা আগে জানতাম না। আমি বললাম, মিষ্টি আমি আজকে রাতে চলে যাব, তবে তুই কাউকে এসব বলবি না, আমাকে প্রমিস কর। মিষ্টি বলল, না ভাই তুই কোথাও যাবি না, তুই একটু দাঁড়া আমি আসছি। এই বলে মিষ্টি দৌড়ে কোথায় যেন চলে গেল। আবার কিছুক্ষণ পর একটা প্লেটে কি যেন নিয়ে আসলো। মিষ্টি আমার সামনে খাবার রেখে বলল, আগে তোকে মরিচ দিয়ে খেতে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল, কিছু করতে পারি নাই তখন, নে এখন আমি তোকে নিজ হাতে খাওয়াবো। আমি বললাম, মিষ্টি এখন চলে যা, কেউ দেখলে সমস্যা হবে। মিষ্টি বলল, কি সমস্যা হবে, আমি তো আমার নিজের ভাইয়ের কাছে আছি, এতে কি হবে, আর যদি কিছু হয় আমি দেখে নিব। তোর বোন এখন বড় হয়েছে, সে এখন বুঝতে শিখেছে। আমি মিষ্টির হাতে খাবার খেতে লাগলাম। মিষ্টি বলল, ভাইয়া তুই কি সত্যি চলে যাবি? আমি বললাম, আমি এখানে থাকলে ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচতে হবে, তুই আমাকে বল এসব কথা কাউকে বলবি না। মিষ্টি বলল, কিন্তু ভাইয়া। আমি বললাম, আমি যেটা বললাম সেটা বল। মিষ্টি বলল, হ্যাঁ বলবো না ভাইয়া, কিন্তু সবাই যে তোকে ভুল ভাবছে। আমি বললাম, সমস্যা নেই, ওদেরকে ভাবতে দে, আর যত দ্রুত সম্ভব তুই দেশের বাহিরে চলে যা, না হলে ওরা তোর সাথেও খারাপ কিছু করবে। মিষ্টি রেগে বলল, আমি ওদের দেখে নিব। আমি বললাম, দেখ বোন, মাথা গরম করিস না, ওরা ছেলে মানুষ, তুই ওদের সাথে কিছু করতে পারবি না, আমি যেটা বললাম সেটা কর, ওখানে গিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা কর। মিষ্টি বলল, আর তুই? আমি বললাম, আমি কোনো একদিন এখানে ফিরে আসব। মিষ্টি আমার মাথায় হাত রেখে বলল, আমাকে ছুঁয়ে কসম কেটে বল। আমি বললাম, হ্যাঁ বোন আমি ফিরে আসব, তুই কোনো চিন্তা করিস না। ফোনটা বের করে সাজিদকে কল দিলাম। সাজিদ কল ধরে বলল, আমি তোর বাসায় আসতেছি। আমি বললাম, তোর আশা লাগবে না, আমি আজকে রাতে বাসা থেকে পালিয়ে চলে আসব, তুই একটা কাজ কর। সাজিদ বলল, হ্যাঁ বল। আমি বললাম, আমার বড় বোন রূপাকে কিডন্যাপ করবি, আর ওকে এমনভাবে মারবি যেন এক সপ্তাহ বিছানা থেকে উঠতে না পারে, একটা হাত ভেঙে দিবি। সাজিদ বলল, কিন্তু রনি এসব কেন, ওকে অন্যভাবেও তো শাস্তি দেওয়া যায়। আমি বললাম, দেখ আমি তোকে পরে সবকিছু বুঝিয়ে বলবো, আমি যেটা বললাম তুই সেটা করতে পারবি না? সাজিদ বলল, রনি আমি পারবো, তুই কোনো চিন্তা করিস না, আর ওরা তোর সাথে তো কিছু করে নাই। আমি বললাম, অনেক কিছু করেছে, এজন্যই তো আমি পালিয়ে আসব। যারা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে তারা আমার সাথে কি কি করতে পারে একবার ভাব তুই। সাজিদ বলল, ওদের তো আমি দেখে নিব। আমি বললাম, তোর কিছুই করতে হবে না, আমি সবকিছু দেখে নিব, তোকে যেটা বললাম পারবি তো? সাজিদ বলল, আমাকে তো রূপা আপু চিনে ফেলবে। আমি বললাম, তোর মুখ ঢেকে রাখবি, তাহলেই হবে। সাজিদ বলল, এটা করা কি বেশি জরুরি? আমি বললাম, এছাড়া অন্য কোনো উপায় নেই, আর তুই আমার শেষ ভরসা, তোর উপর ভরসা করে আমি পালিয়ে যাচ্ছি, তুই একটা ব্যবস্থা করে দিতে পারবি তো আমাকে? সাজিদ বলল, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আগে তো আয়, তারপরে দেখ আমি কিছু করতে পারি কিনা। আমি বললাম, তোকে অনেক ধন্যবাদ। সাজিদ বলল, তুই যদি বলিস তাহলে তোর বোনকে? আমি বললাম, সাজিদ ও আমার আপন বোন, যদিও অপরাধ করেছে, কিন্তু আমি ওকে মারতে পারবো না। সাজিদ বলল, পাভেল আর ওর ভাইকে কি করবি? আমি বললাম, ওদের আমি নিজ হাতে শাস্তি দিব, তুই কোনো চিন্তা করিস না। সাজিদ বলল, আচ্ছা ঠিক আছে, তোর যেটা ইচ্ছা। সাজিদের সাথে কথা শেষ করে ফোনটা রেখে দিলাম। ফোন রাখার পর